যুদ্ধের প্রভাব গ্রাস করেছে বাংলাদেশকেও। শুনতে অবাক লাগলেও এটাই এখনকার সবচেয়ে বড় বাস্তবতা। দর্শক, হাজার মাইল দূরের মরুভূমিতে যে যুদ্ধের দামামা বেজেছিল তা এখন ধারণার চেয়েও অনেক দ্রুত গতিতে আমাদের সীমানার ভেতরে ঢুকে পড়েছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের রন্ধ্রে রন্ধ্রে সেই যুদ্ধের উত্তাপ এখন স্পষ্ট। রাজধানীর বাস কাউন্টারগুলোতে হঠাৎ করেই আগাম টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে। ফিলিং স্টেশনগুলোতে মানুষ পাগলের মতো তেল কিনে মজুত করতে শুরু করেছে। মনে হচ্ছে কাল থেকেই হয়তো দেশে আর এক ফোঁটা তেলও পাওয়া যাবে না। একদিকে আন্তর্জাতিক বাজারে এলএনজি বা তরলকৃত প্রাকৃতিক গ্যাসের দাম আকাশচুম্বী, অন্যদিকে বাংলাদেশের দেশীয় গ্যাস উৎপাদন এখন খাদের কিনারায়। আর এর মধ্যেই বিশ্ব রাজনীতির অন্যতম বড় খেলোয়াড় চীন এমন এক ঘোষণা দিয়েছে যা পুরো বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কি সেই ঘোষণা? আগামী 2 সপ্তাহের মধ্যে কি এমন কিছু হতে যাচ্ছে যার জন্য পুরো দেশ আজ এক অজানা আতঙ্কে ভুগছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে যুদ্ধের সাথে আমাদের কোনো সরাসরি সম্পর্কই নেই, তার মাসুল কেন বাংলাদেশকেই বেশি গুনতে হচ্ছে? চলুন এই জটিল সমীকরণগুলোর জট একে একে খোলা যাক। শুরুতেই পরিবহন খাতের দিকে একটু নজর দেওয়া যাক। আপনারা যারা আসন্ন ঈদের জন্য জরুরি প্রয়োজনে বাসার আগাম টিকিট কাটতে চাচ্ছেন, তারা হয়তো এরই মধ্যে খেয়াল করেছেন যে বাস কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। এর কারণ কি শুধুই গাড়ির সংকট? না, এর পেছনে আসল কারণ হলো এক চরম অনিশ্চয়তা। বাস মালিকরা নিজেরাও জানেন না আগামী সপ্তাহে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে, অথবা আদৌ তেল পাওয়া যাবে কি না। আর এই অনিশ্চয়তা থেকেই জন্ম নিচ্ছে গণ আতঙ্ক। মানুষ ভবিষ্যতে জ্বালানি না পাওয়ার শঙ্কায় পাগলের মতো তেল কিনে রাখছে। বাংলায় একটি দারুণ প্রবাদ আছে, ঘর পোড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায়। অতীতেও আমরা দেখেছি সাপ্লাই চেনে সামান্য বিঘ্ন ঘটলে কিভাবে দেশে হাহাকার তৈরি হয়। সাধারণ মানুষ সেই ভয় থেকেই এই প্যানিক বাইং বা আতঙ্কজনিত কেনাকাটা শুরু করেছে। কিন্তু মুশকিল হলো, মানুষ যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মজুত করতে শুরু করে, তখন বাজারে যে কৃত্রিম সংকট তৈরি হয় তা মূল সংকটের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে। এবার আসুন গ্যাসের কথায়। আন্তর্জাতিক বাজারে এলএনজি গ্যাসের দাম এখন রীতিমতো গগনচুম্বী। যুদ্ধ পরিস্থিতির কারণে সাপ্লাই চেইনে যে ঝুঁকি তৈরি হয়েছে, তার কারণে স্পট মার্কেটে গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। অর্থনীতিতে একে বলা হয় সাপ্লাই শক ইনফ্লেশন, অর্থাৎ জিনিসপত্রের যোগান হঠাৎ কমে যাওয়ার কারণে যে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি তৈরি হয় সেটাকেই বোঝানো হয়েছে। বাংলাদেশের দুর্ভাগ্য হলো, বাংলাদেশ এখন এক দ্বিমুখী সংকটের শিকার। একদিকে আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে গ্যাস কেনার মতো ডলার বাংলাদেশের কোষাগারে নেই, অন্যদিকে দেশের দেশীয় গ্যাস উৎপাদনও চরম সংকটের মুখে পড়েছে। বছরের পর বছর ধরে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলোতে পর্যাপ্ত অনুসন্ধান না চালানোর কারণে আজ তার চরম মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষ এবং শিল্প কারখানাগুলোকে। গ্যাস ছাড়া কারখানার চাকা ঘোরে না, আর কারখানা বন্ধ মানেই অর্থনীতিতে স্থবিরতা। কিন্তু এই সংকটের কফিনে শেষ পেরেকটি হয়তো ঠুকে দিয়েছে খোদ চীন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে চীন ঘোষণা দিয়েছে তারা আর পরিশোধিত তেল বা রিফাইন্ড অয়েল বিক্রি করবে না। এই একটিমাত্র খবর বিশ্ব অর্থনীতিতে কতটা ভয়াবহ প্রভাব ফেলতে পারে তা হয়তো সাধারণ চোখে বোঝা কঠিন। দর্শক, আপনাদের একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, মাটির নিচ থেকে যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল তোলা হয় তা সরাসরি কোনো গাড়িতে বা কারখানায় ব্যবহার করা যায় না। একে ব্যবহারের উপযোগী করতে হলে অত্যন্ত অ্যাডভান্সড অ্যান্ড ব্যয়বহুল একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়, যাকে বলে তেল পরিশোধন বা অয়েল রিফাইনিং। বিশ্বের বেশিরভাগ দেশেরই পর্যাপ্ত তেল শোধনাগার বা রিফাইনিং নেই। চীন হলো এই তেল পরিশোধন শিল্পের একচ্ছত্র অধিপতি বা ইন্ডাস্ট্রিয়াল হেজিমনি। এখন সেই ইন্ডাস্ট্রি পাওয়ার যখন হঠাৎ করেই পরিশোধিত তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়, তখন বাকি বিশ্বের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। কারণ অপরিশোধিত তেল থাকলেও তা শোধন করার ক্ষমতা সবার নেই। এটি বিশ্ব বাণিজ্যের এক বিশাল গেম চেঞ্জার। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতির ঘড়ির কাঁটা এখন টিকটিক করে ঘুরছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যে মজুদ রয়েছে তাতে হয়তো আগামী 1-2 সপ্তাহ বিশেষ করে সমস্যা হবে না, কিন্তু আসল সংকটটা লুকিয়ে আছে এর পরের সময়টাতে। এই 1-2 সপ্তাহের মধ্যে যদি জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী পারস্য উপসাগর বা পার্সিয়ান গালফ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে পারস্য উপসাগর হলো একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। বিশ্বের জ্বালানি সরবরাহের এক বিশাল অংশ এই পথ দিয়েই যায়।
এই পথ যদি অবরুদ্ধ হয় তবে কেবল বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি রাষ্ট্র এক গভীর উদ্বেগের মুখে পড়বে। আর মাত্র 2 সপ্তাহের মতো সময় বাকি। এই বিরাট সংকট চূড়ান্ত আকার ধারণ করার আগেই বাংলাদেশকে পুরোপুরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাংলাদেশ এখন এক চরম অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। দর্শক, তবে কি এটাই সবকিছুর শেষ, নাকি পুরোপুরি থমকে যাবে সবকিছু? আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন ব্যাপারটা এতটাও হতাশাজনক নয়। আমাদের একটু লজিক্যালি বা যৌক্তিকভাবে ভাবতে হবে। বিশ্বে যদি যুদ্ধের কারণে 20% জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, তবুও কিন্তু বাকি 80% সরবরাহ চালু থাকবে। ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতির ভাষায় এটাকে বলা হয় মার্কেট অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, এটা সত্যি, হয়তো আমাদের কিছুটা কষ্ট করতে হবে। ওই বাকি 80% দিয়ে হয়তো বিশ্ব অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারবে। তবে একটি বিষয় নিশ্চিত, বর্তমানে আমরা যে অত্যন্ত আরামদায়ক এবং নির্বিঘ্ন জীবনযাপন করছি, তাতে একটি বড়সড় বেগ বা ছেদ পড়তে যাচ্ছে। হয়তো আমাদের সবাইকে একটু কৃচ্ছ সাধন মেনে নিতে হবে। এসি হয়তো বন্ধ রাখতে হবে, গাড়ির ব্যবহার কমাতে হবে, হয়তো সপ্তাহে একদিন ব্যক্তিগত গাড়ি বের করা বন্ধ রাখতে হবে। জীবন হয়তো থামবে না, কিন্তু জীবনের গতিপথ পরিবর্তন করতে বাধ্য হতে হবে। সবচেয়ে মজার এবং একই সাথে আক্ষেপের বিষয় হলো, এই যুদ্ধের আসলে কোনো দরকারই ছিল না। ক্ষমতার লোভ আর আধিপত্য বিস্তারের এই খেলায় সাধারণ মানুষের কোনো সায় ছিল না। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার মনে হতেই পারে, ভাই, আমরা তো কোনো ক্ষতি করিনি, আমরা তো কোনো যুদ্ধ জড়াইনি, তাহলে অপরের এই সমস্যার জন্য আমাদেরকেই কেন ভুগতে হচ্ছে? কেন আমাদের গাড়ির তেল ফুরিয়ে যাবে? কেন আমার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে? প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের একটি তত্ত্ব আছে যাকে বলা হয় কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্স বা জটিল আত্মনির্ভরশীলতা। আজকের এই গ্লোবাল হাউস বা বিশ্বায়িত পৃথিবীতে কেউ একা ভালো থাকতে পারবে না। তার চেয়েও সবচেয়ে বড় কথা হলো, এক গভীর মানুষতাত্ত্বিক ও নৈতিক বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা হয়তো সরাসরি কোনো অন্যায় করিনি, কিন্তু বিশ্বের কোনো প্রান্তে যখন দিনের পর দিন অন্যায় চলতে থাকে, শক্তিশালী রাষ্ট্রগুলো যখন দুর্বলদের উপর অত্যাচার চালায়, আর বাকি বিশ্ব যখন নীরব দর্শক হয়ে সেই অন্যায়কে পরোক্ষভাবে সমর্থন দিয়ে নিজেরা শান্তিতে বাঁচতে চায়, তখন আসলে কেউই শেষ পর্যন্ত রেহাই পায় না। ইতিহাস সাক্ষী, আপনি যদি প্রতিবেশীর ঘরের আগুন দেখে দরজা বন্ধ করে বসে থাকেন, এই ভেবে যে আপনি নিরাপদ আছেন, সেই আগুন একদিন আপনার ঘরেও পৌঁছাবে। বাংলায় একটা কথা আছে, বনের আগুন যখন লাগে তখন দেবালয়ও রক্ষা পায় না। আমরা বছরের পর বছর ধরে বৈশ্বিক অন্যায়গুলোতে মুখ বুজে সহ্য করেছি, যা শুধু বিবৃতি দিয়েই দায় সেরেছি। আজকে আন্তর্জাতিক এই নীরব সমর্থনেরই বিষাক্ত ফল আবার সবাইকে ভোগ করতে হচ্ছে। বিশ্ব অর্থনীতি এমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে যে এক প্রান্তে ছড়ানো বিষাক্ত বাতাস শেষ পর্যন্ত পুরো বিশ্বকেই গিলতে বাধ্য করে। আজ আমরা সেই একই বিষের ঢোক গিলতে বাধ্য হচ্ছি। আগামী 2 সপ্তাহ বাংলাদেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে হয়তো বাংলাদেশ বুঝতে পারবে পারস্য উপসাগরের জলপথের ভবিষ্যৎ আসলে কি, আর চীনের এই পরিশোধিত তেল রপ্তানি বন্ধের ঘোষণার প্রকৃত ধাক্কাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। সাধারণ নাগরিক হিসেবে এখন প্যানিক না করে মানসিকভাবে এই পরিবর্তিত পরিস্থিতির জন্য প্রস্তুত হতে হবে। তাহলে দর্শক, পুরো চিত্রটা এখন আমাদের সামনে পরিষ্কার। যুদ্ধ শুধু সীমান্তেই হয় না, যুদ্ধ এখন আমাদের বাসের কাউন্টারে, গ্যাসের চুলায় এবং তেলের পাম্পে এসে দাঁড়িয়েছে। আমরা এক অনিবার্য পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, যেখানে টিকে থাকার লড়াইটা হবে আরও কঠিন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, এই যে বলা হচ্ছে বিশ্বে অন্যায় চলতে থাকলে এবং আমরা নীরব থাকলে তার মাসুল আমাদেরকেও দিতে হবে, এই নৈতিক বিশ্লেষণের সাথে আপনি কি একমত? নাকি আপনি মনে করেন বিশ্ব রাজনীতিতে দুর্বল রাষ্ট্রগুলোর আসলে কিছুই করার থাকে না? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।